26শে জুলাই 2021 সালে মুম্বাইয়ের কাছে ভাসাই এলাকার নির্জন সমুদ্র পাড়ে একটা বড় কালো রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। আশেপাশের লোকজনের ট্রলিটাকে দেখে খুব অস্বাভাবিক লাগে, সে কারণে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলে যা দেখে সেটা পুলিশকেও আতঙ্কিত করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ট্রলি থেকে একজন মুন্ডহীন মহিলার মৃতদেহ বেরোয়। মৃতদেহটি মুন্ডহীন হওয়ার কারণে পুলিশ কালো ট্রলি ব্যাগটিকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যাতে তার মধ্য থেকে এমন কিছু পাওয়া যায় যেটা থেকে মৃতার পরিচয় উদ্ধার করা যায়। কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। মৃতার পোশাক আশাক এবং হাতের করা তাজা মেহেন্দি দেখে পুলিশ মনে করে তিনি মুসলিম সম্প্রদায়ের মহিলা, কারণ কয়েকদিন আগেই ঈদ ছিল। পুলিশের অনুমান ঈদ উপলক্ষে এই মহিলা হাতে সুন্দর করে মেহেন্দি পরেছিলেন। মৃতদেহটি দেখে বোঝা যাচ্ছিল এটি একটি নৃশংস হত্যার ঘটনা, সে কারণে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তারপর ভাসাই পুলিশ ওই এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখে যদি মৃতদেহটির কাটা মুন্ডুটা পাওয়া যায়, কিন্তু সেটি পাওয়া যায় না। পুলিশ একটি হত্যার মামলা করে এবং এই মামলার তদন্ত শুরু করে। কে এই মুন্ডহীন মৃতা মহিলা, কী বা তার পরিচয়, কেনই বা তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো? শেষমেশ পুলিশ কি তার পরিচয় উদ্ধারে সফল হয়েছিল? আজকের আড্ডা ব্লগারের আসরে রয়েছে এই হত্যাকাণ্ডের বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর। আর এরকমই বাস্তবে ভয়ঙ্কর অপরাধের কাহিনী জানতে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর আগে পুলিশ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচুর ফটো তুলে রাখে এবং মৃতার ডিএনএ সংগ্রহ করে রাখে। তারপর পুলিশ ভাসাই এলাকার আশেপাশে যত পুলিশ স্টেশন আছে সব জায়গায় খবর নেয় যে গত 1 মাসে কোথা থেকে কোনো রকম মহিলার মিসিং রিপোর্ট হয়েছে কিনা, কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যায় না। প্রথমে ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়, তারপরে তার মুণ্ডচ্ছেদ করা হয়। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া যায়। এর মধ্যে পুলিশ ওই মহিলার পোশাক আশাকের এবং ট্রলি ব্যাগটির প্রচুর ফটো তুলে চারিদিকে পোস্টার লাগিয়ে দেয়। যদি কেউ ওগুলো দেখে চিনতে পারে তাহলে মৃতার পরিচয় পাওয়া যাবে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুলিশ তদন্ত চালিয়ে যায়, কিন্তু কোথাও কোনো রকম এই হত্যার বিষয়ে কোনো তথ্যসূত্র পুলিশ পায় না। এইভাবে প্রায় 14 মাস কেটে যায়। 2022 সালের 29শে অগাস্ট একদিন ভাসাই পুলিশ স্টেশনে এক ব্যক্তি আসে। জাভেদ আলী নামক সেই ব্যক্তি পুলিশকে জানায় গত প্রায় 1 বছর ধরে সে তার ভাইজির সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি এবং তার কোনো খোঁজও সে পাচ্ছে না। অবাক হয়ে পুলিশ জিজ্ঞেস করে, 1 বছর ধরে কোনো খবর পাচ্ছেন না, অথচ আজকে এসেছেন মিসিং ডায়েরি করতে, কেন? উত্তরে জাভেদ আলী জানায় কর্ণাটকের বেলগাঁওতে তার বাড়ি। তার ভাইজি সানিয়া যখন খুব ছোট ছিল তখন তার দাদা এবং বৌদি মারা যায়। সেই থেকে জাভেদ এবং তার স্ত্রী সানিয়াকে অত্যন্ত আদরে নিজের মেয়ের মতো করে বড় করেছে। তারপর মুম্বাইয়ের নালা সোপারার বাসিন্দা আসিফ শেখের সাথে 2017 সালে তিনি সানিয়ার বিয়ে দেন। এমনিতে সব ঠিকই চলছিল। আসিফ এবং সানিয়ার একটা কন্যা সন্তানও ছিল, কিন্তু গত 1 বছর ধরে হঠাৎ করে সানিয়া তাদেরকে ফোন করা বন্ধ করে দেয় এবং তিনি ফোন করলে তার ভাইজির নাম্বার সুইচ অফ বলছে গত 1 বছর ধরে। আর সানিয়ার স্বামী আসিফ এবং তার শাশুড়ি তাদের সাথে কথা বলে সানিয়াকে ফোনে চাইলে তারা সব সময় বলছে সানিয়া ব্যস্ত আছে, সে কথা বলতে পারবে না, এবং গত 1 বছর ধরে এটাই চলছে। যেহেতু জাভেদ আলী সানিয়াকে অত্যন্ত ভালোবাসতেন, তাই 1 বছর কথা বলতে না পারার কারণে তার একটু চিন্তাও হয়।
তিনি সিদ্ধান্ত নেন মুম্বাইতে সানিয়ার শ্বশুর বাড়িতে আসবেন সানিয়াকে না জানিয়ে। কাকাকে হঠাৎ দেখতে পেলে সানিয়াও খুব খুশি এবং সারপ্রাইজড হবে। কিন্তু তিনি সানিয়ার শ্বশুরবাড়ির ঠিকানায় পৌঁছে নিজেই অবাক হয়ে যান। সানিয়ার শ্বশুরবাড়িতে অন্য একটা পরিবার ছিল। তারা জাভেদ আলীকে জানায় 2021 সালের অক্টোবর মাসে আসিফ শেখের কাছ থেকে তারা এই বাড়িটা কিনেছে। তখন তিনি আসিফ এবং তার মা দুজনকেই ফোন করে কথা বলার চেষ্টা করেন, কিন্তু তারা কেউই ফোন ধরে না। অনেকবার ফোন করার পরে আসিফের মা ফোন ধরে বলে তারা নালা সুপারার বাড়ি বিক্রি করে দিয়েছে এবং তারা এখন মুমরাতে থাকে। অনেক খোঁজ খবর করে জাভেদ আলী আসিফের মুমরার বাড়িতে পৌঁছন সানিয়ার সাথে দেখা করার জন্য এবং সেখানে সানিয়ার মেয়ে আমিরাকেও দেখতে পান, কিন্তু সানিয়া ছিল না। সানিয়ার কথা জিজ্ঞেস করায় আসিফ একটা অদ্ভুত তথ্য দেয়। সে জানায় সানিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। 1 বছর আগে সে তার প্রেমিকের সাথে বাড়ি থেকে চলে গেছে। এই কথাটা শুনে জাভেদ আলীর মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে, কারণ তিনি জানেন সানিয়া তো তার তেমন মেয়ে নয়, এরা মিথ্যে বলছে। তাছাড়া যদি সানিয়া পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে চলে গিয়ে থাকে, তাহলে এই কথাটা এরা 1 বছর ধরে ওনাকে জানায়নি কেন? জাভেদ আলীর মনের সন্দেহ বুঝতে পেরে আসিফ তাকে একটা চিঠি দিয়ে বলে এটা সানিয়া বাড়ি ছাড়ার আগে লিখে রেখে গেছে। তাও জাভেদ আলীর মন কিছুতেই মানতে পারে না যে তার মেয়ে এরকমও কিছু করতে পারে। এই সব কিছু দেখে শুনে অবিশ্বাস নিয়ে জাভেদ আলী ভাষাই থানায় এসে পুলিশের সাহায্য চান। তিনি পুলিশকে আরও জানান আসিফের বাবা মা এবং ভাইয়ের সাথে সুন্দরভাবে মিলেমিশে সানিয়া সংসার করত। এমনকি জাভেদের একটি বিবাহিত বোনও ছিল, যার সাথে সানিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। 2021 সালের 8ই জুন সোনিয়ার সাথে তাদের শেষবার কথা হয় বলে তিনি পুলিশকে জানান। তখন 26শে জুলাই 2021 সালে ভাসাইয়ের নির্জন সমুদ্র তীরে পাওয়া সেই ট্রলি ব্যাগ এবং পোশাকগুলো জাভেদ আলীকে দেখানো হয়। সব কিছু দেখে জাভেদ আলী তার ভাইজি সানিয়াকে শনাক্ত করতে পারেন এবং সেটা পুলিশকে জানান। তখন ভাসাই পুলিশ সোনিয়ার স্বামী এবং তার পরিবারের লোককে ডেকে এই সমস্ত পোশাক আশাক ফটো এবং ট্রলি ব্যাগ দেখায়, কিন্তু আসিফ এবং তার পরিবার বলে এইসব সানিয়ার নয়। তাছাড়া সানিয়া তো তার প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছে। তার প্রমাণস্বরূপ আসিফ পুলিশকে সেই চিঠিটিও দেয়। আসিফ এবং তার পরিবারের আচার আচরণে পুলিশের মনে ভীষণই সন্দেহ হয়, কিন্তু পুলিশ সেটা তাদেরকে বুঝতে না দিয়ে সেদিন তাদের বাড়ি যেতে দেয়। কিন্তু পুলিশ কৌশলে আসিফ এবং তার মেয়ে আমিরার ডিএনএ সংগ্রহ করে। সানিয়ার ডিএনএ তো পুলিশের সংগ্রহে আগে থেকেই ছিল, তো সেগুলো ম্যাচ করার জন্য পুলিশ পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠায়। রিপোর্টে জানা যায় সানিয়া এবং আসিফের ডিএনএ তাদের সন্তান আমিরার সাথে ম্যাচ করে গেছে। ওই মৃতদেহটা যে সানিয়ারই, এই বিষয়ে পুলিশ নিশ্চিত হয়। আর ভাসাইয়ের নির্জন সমুদ্র তীরে পাওয়া মুন্ডহীন মৃতদেহের পরিচয় শেষমেশ পাওয়া গেল, কিন্তু আসিফ কেন তার স্ত্রীকে চিনতে পারল না, এই বিষয়টা পুলিশকে অত্যন্ত ভাবায়। বাড়ি ছেড়ে যাওয়ার আগে সানিয়া যে চিঠিটা লিখে রেখে গেছিল, সেই চিঠিটা দেখেও পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ আসিফের সাথে সেই চিঠির হাতের লেখা ম্যাচ করার জন্য টেস্টে পাঠায় এবং সেই চিঠির লেখার সাথে আসিফের লেখা ম্যাচ করে যায়। তখন পুলিশ আসিফকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে যখন আসিফ বারবার একটা কথাই বলছিল যে তার স্ত্রী সানিয়া তার প্রেমিকের সাথে পালিয়েছে, তখন পুলিশ সেই চিঠিটি আসিফকে দেখিয়ে বলে যে এক্সপার্টরা জানিয়েছে এই হাতের লেখাটা আসিফেরই। তারপর যখন নরম কথায় কাজ হয় না, তখন পুলিশ তার পুলিশি কায়দায় আসিফকে জিজ্ঞাসাবাদ করলে আসিফের সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। সে পুলিশের সামনে সব সত্যি কথা ওগরাতে থাকে। সে পুলিশকে জানায় 2021 সালের 21শে জুলাই বকরিদের দিন সাংসারিক কোনো বিষয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি হয়।
সেই অশান্তির জেরে আসিফ এতটাই রেগে যায় যে সে সানিয়ার হাত পা বেঁধে দেয়। তারপর বাথরুমে নিয়ে বাথটাবের জলে তার মুখ অনেকক্ষণ ডুবিয়ে রাখে। তারপর মৃতপ্রায় সানিয়াকে গলা টিপে হত্যা করে, কিন্তু তাতেও তার রাগ কমে না। তখন সে রান্নাঘর থেকে একটা বড় ছুরি এনে সানিয়ার মুন্ডুটা ধর থেকে আলাদা করে এবং এই জঘন্য ঘৃণ্য কাজে আসিফের বাবা আসিফকে সাহায্য করে। তারপর সানিয়াকে যাতে কেউ চিনতে না পারে সে কারণে তার মুন্ডু থেকে সমস্ত চুল কেটে দেয় এবং সানিয়ার মুখে একটা তিল ছিল, সেই তিলটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেয়। রীতিমতো পরিকল্পনা করে ঠান্ডা মাথায় আসিফ ও তার বাবা এই নৃশংস হত্যাকাণ্ডটি চালায়। সানিয়ার কাটা মুন্ডুটা একটা চাদরে জড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে বাইকে করে গিয়ে মুম্বাই আহমেদাবাদ হাইওয়েতে একটা নির্জন স্থানে নির্জন ঝোপের মধ্যে আসিফ ফেলে আসে। আর সেই কাজটি করার জন্য তাকে তার ভাই ইয়াসিন সাহায্য করে, কিন্তু দেহটা তো আর বাইকে করে ফেলা সম্ভব নয়। সে কারণে আসিফ তার বোনের স্বামী ইউসুফের কাছে সাহায্য চায়। ইউসুফ হলো মুম্বাইবাসী একজন ক্যাব ড্রাইভার। যেহেতু তার কাছে গাড়ি ছিল সে কারণে আসিফ তাকে গাড়িটি নিয়ে আসতে বলে। আসিফ এবং তার পরিবার একটি কালো ট্রলি ব্যাগে সানিয়ার মৃতদেহটি ভরে ইউসুফের গাড়িতে করে ভাসাইয়ের নির্জন সমুদ্র পাড়ে ফেলে দিয়ে আসে এবং সমস্ত বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবং নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেয়। তারপরে নৃশংস অমানবিক লোকগুলো বকরিদ পালন করে, আত্মীয় স্বজনের বাড়িও যায়। ওদের দেখে কারোর এতটুকু বোঝার উপায় ছিল না যে কিছুক্ষণ আগে কি ভয়ঙ্কর কাণ্ড তারা ঘটিয়ে এসেছে। তারপর তারা স্বাভাবিক জীবনযাপন করতে থাকে এবং কিছুদিন পরে পরিকল্পনা মতো বাড়িটা বিক্রি করে অন্যত্র চলে যায়। আসিফের মুখ থেকে এই সমস্ত কিছু শোনার পরেও পুলিশের কিন্তু সন্দেহ যায় না। শুধুমাত্র সামান্য সাংসারিক ঝগড়াতে কেউ এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশের বিশ্বাস হয় না। তাছাড়া এই হত্যাকাণ্ডে আসিফকে তার পরিবার যেভাবে সবাই মিলে সাহায্য করেছে সেখান থেকে পুলিশ বুঝতে পারছিল এই হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত ছিল। পুলিশ যখন আবার পুলিশি কায়দায় আসিফকে জিজ্ঞাসাবাদ করে তখন একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা উঠে আসে। বেশ কয়েক বছর আগে আসিফের বোনের বিয়ে হয়েছিল ইউসুফের সাথে, কিন্তু সে নিঃসন্তান ছিল। আর এদিকে বিয়ের 2 বছরের মধ্যেই সানিয়া মা হয়। তার কোল আলো করে এক কন্যা সন্তান আসে। আদর করে যার নাম আমিরা রেখেছিল সে। আমিরা জন্মানোর কিছুদিন পর থেকেই আসিফ এবং তার পরিবারের লোকজন সানিয়াকে অত্যন্ত চাপ দিতে থাকে যে তার কন্যা সন্তানকে সে যেন তার ননদ অর্থাৎ আসিফের বোনকে দিয়ে দেয়। কিন্তু কোনো মা কিভাবে তার সন্তানকে একেবারে কোল খালি করে চিরদিনের মতো অন্যকে দিয়ে দিতে পারে? এটা কি করে সম্ভব? অথচ এই অমানবিক অবাস্তব কাজটা করার জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর মারাত্মক চাপ দিচ্ছিল। খুব স্বাভাবিকভাবেই সানিয়া এই প্রস্তাবে একেবারেই রাজি হয়নি এবং সে এ কথা শুনে অত্যন্ত রেগেও গিয়েছিল। তাছাড়া সানিয়া তার বাবার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী ছিল। সে কারণে আসিফ সানিয়াকে সেই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য সানিয়ার ওপর মারাত্মক চাপের সৃষ্টি করে। সানিয়া সেটাতেও রাজি হয়নি। সানিয়া বোধহয় বুঝতে পেরে গেছিল আসিফ এবং তার পরিবারের উদ্দেশ্য ভালো নয়। সে কারণে সে তার সন্তান এবং সম্পত্তি কোনো কিছুই হাতছাড়া করতে চায়নি। এরপর খুব স্বাভাবিকভাবেই আসিফ এবং তার পরিবার সানিয়ার ওপর চরম অত্যাচার শুরু করে। একবার অত্যাচার সহ্য করতে না পেরে সানিয়া তার মেয়েকে নিয়ে কাছাকাছি থানায় গিয়ে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করে। তখন পুলিশ আসিফ এবং তার পরিবারকে ডেকে বোঝায়। তারপর সানিয়াকে বাড়িতে পাঠায় এবং কিছুদিন সব ঠিকঠাক চলে। কিন্তু যারা লোভ এবং লালসার শিকার তারা কতদিন তাদের লালসাকে নিয়ন্ত্রণে রাখবে? খুব স্বাভাবিকভাবেই আবারও সানিয়ার ওপর মারাত্মক অত্যাচার শুরু হয়। কিন্তু সানিয়া কোনোভাবেই তার সন্তান এবং সম্পত্তি কিছুই দিতে রাজি হয় না এবং শেষমেশ পরিকল্পনা করে ঠান্ডা মাথায় তাকে নৃশংসভাবে প্রাণে মেরে ফেলা হয়।
এরপর পুলিশ আসিফের বাবা মা ভাই এবং জামাইবাবু সবাইকে গ্রেপ্তার করে এবং মামলা শুরু হয়। এই মর্মান্তিক কাহিনীটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই ধরনের ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনার বিষয়ে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করো, কারণ আজকাল এই ধরনের অপরাধের ঘটনা অত্যন্ত বেড়ে গেছে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।